এইভাবে তার সব কিছু ধ্বংস হচ্ছে এবং তার শক্তি থাকছে না, তার এনার্জি নাই, সে দুর্বল। কিন্তু একটা লোক দেখান মিয়া যে আমাদেরকে 100 মানে, কিন্তু কোনো সমস্যা হয়েছে। পৃথিবীতে সবচেয়ে নোংরা হলো ওষুধ ভাই, কারণ হলো এইটা ভয়ঙ্কর। যখন আপনি নলেজ দিয়ে কথা বলবেন, পৃথিবীর কেউ আপনার সামনে দাঁড়াইতে পারবে না। এই যে ডায়াবেটিসের রুগী কে কে আছেন হাত তোলেন। তো এই যে আপনারা কি এগুলো জানতেন? এখন যা বললাম তো না যাইনি, এত বছর রুগী আছেন কেন বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে একটা পবিত্র দিন এবং আমরা এখানে সবাই এসেছি। তো সবাই আপনারা সুস্থ থাকতে চান, তাই তো? এখানে আজকে আপনারা জানেন যে এই লাইভটি সরাসরি আমরা ফেসবুক এবং ইউটিউবে লাইভ প্রোগ্রাম হিসেবে আপলোড করা হচ্ছে, ডিরেক্ট লাইভ ব্রডকাস্ট হচ্ছে। যে পরীক্ষাগুলো কেউ করায় না, আগে আমাদের বুঝতে হবে যে হোমা আইআর এই পরীক্ষাটা কি। তাহলে হোমা আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, এই পরীক্ষাটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা দেখি। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স বুঝতে হলে এই যে হোমা আইআর আমাদের নর্মাল ভ্যালু হচ্ছে 1, আমাদের হোমা আইআর 1 থাকলে ভালো। তো এখন কারো যদি হোমা আইআর বেশি থাকে তাহলে আমরা বুঝবো যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, বা তার কোষে ওভারলোড আছে, বা তার কোষে জায়গা কি আছে, চর্বি দ্বারা ভর্তি আছে, বা তার যতটুক সেলে চর্বি জমা থাকা দরকার তার চেয়ে অতিরিক্ত আছে। তাহলে এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষার নাম। এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স কি সেটা আমাদেরকে জানতে হলে ইনসুলিন কি তা জানতে হবে, কিভাবে রেজিস্ট্যান্স হয়, বা রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া, কে বাধা দেয়, কোষ বাধা দেয়, কেন বাধা দেয়, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর এই পরীক্ষাটা আমরা ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আমরা যে কোনো রুগী যাদের এই হোমা আইআর বেশি আছে তাদের ডায়াবেটিস হওয়ারও অনেক পূর্বে তারা ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো এখন যাদের ডায়াবেটিস নাই একটু হাত তুলেন, কাদের ডায়াবেটিস নাই? তো যাদের ডায়াবেটিস নাই, ঠিক আছে, তাহলে তারা এখন এই যে পরীক্ষাটা করালে যদি আপনার হোমা আইআর বেশি থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে এরা ডায়াবেটিসের পথে হাঁটছে। তাহলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স মানে সহজ কথায় বুঝবো যে কোষে ওভারলোড আছে। এটা বুঝতে পেরেছেন? কোষে কি আছে? ওভারলোড আছে। কোষে কি আছে? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটু আমরা আবার দেখি বুঝতে পারি কিনা। দেখেন, এটা হচ্ছে সেল, কোষ, ঠিক আছে? তো কোষের ভিতরে আপনার সাধারণত স্বাভাবিকভাবে মনে করেন মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, অনেক কিছু থাকে। তো এখন আবার কোষে আমরা খাবার ঢুকাতে পারি। খাবার ডাইরেক্ট ঢুকে না, যেমন আপনি ভাত খেলে ভাত কোষের মধ্যে ঢুকবে না সরাসরি। তো ভাত কি কোষে ঢুকে? তা আপনি ভাত খেলে ভাত কি এসে রক্তে ঘুরে বেড়ায়? তো ভাত কি হিসেবে রক্তে আসে? গ্লুকোজ হিসেবে আসে। কি হিসেবে আসে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ একটি চিনি। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। এটা বুঝেন নাই কে? বা কে ভাবতেছেন যে এখানে এগুলো শোনার দরকার নেই, বোঝার দরকার নেই, শুধু আমি ডাক্তার দেখাবো, এখানে হ্যাঁ কি কি লিখে দিবে, এগুলো খাইলে ভালো হয়ে যাবো, এরকম কেউ আছেন এখানে? আচ্ছা, যাক, তাহলে তো খুবই ভালো, মাশাআল্লাহ। তা এখন মোবাইলগুলো বন্ধ রাখবেন, তো পিছন থেকেও বাজানো যাবে না। তাহলে চিনি মানে গ্লুকোজ, আমরা ভাত খেলে ডিরেক্টলি ভাত রক্তে আসে না, ভাত গ্লুকোজ হিসেবে রক্তে আসে। তো এখানে ধরেন ভাত খাইছেন, মনে করেন গ্লুকোজ আসছে। এখন কোষের ভিতর যদি গ্লুকোজ প্রবেশ না করে তাহলে কি সমস্যা হবে? কোষে গ্লুকোজের দরকার আছে কিনা? কেন? এনার্জি তৈরি করবে। কে বললো? মাশাআল্লাহ, হ্যাঁ, এনার্জি, শক্তি তৈরি করতে হবে। তাহলে বোন কি করেন, ডাক্তার নাকি? ও, ফিজিক্যাল মেডিসিন, মাশাআল্লাহ, তা তো ঠিকই আছে। তাহলে এনার্জি লাগবে। এখন কোষ কি এনার্জি ছাড়া চলতে পারে? উত্তর হলো চলতে পারে না। তাহলে এই গ্লুকোজ বা চিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুবই দরকার। অনেকে বুঝে না, মনে করে যে আমরা চিনির বিরুদ্ধে কথা বলি, এদের আসলে নলেজ নাই। সো
সে যার নলেজ নাই তার সাথে আসলে কথা না বলাই ভালো। তো আমরা এখন আপনারা শিখতে আসছেন, আপনাদেরকে আমরা শেখাবো। আর পেশেন্ট এম্পাওয়ারমেন্ট অর্থাৎ আপনাদেরকে আমরা শক্তিশালী করতে চাই নলেজ দিয়ে, যার মাধ্যমে এই নলেজগুলো আপনি ব্যবহার করে নিজে সুস্থ থাকবেন। তাহলে আপনার নিজেই নিজের যত্ন নিতে পারবেন স্বাস্থ্যের। এটাকে বলে পেশেন্ট এম্পাওয়ারমেন্ট, মানে রোগীরা অথবা রোগী ছাড়াও সাধারণ মানুষ যারা নিজে সুস্থ থাকতে চাইবে তারা যেন সুস্থ থাকতে পারে, তাকে ওই পরিমাণ জ্ঞান দেওয়ার চেষ্টা করা। তো জ্ঞান হলো শক্তি। বাচ্চা বাইরে নিয়ে খেলতে দেন, মুখ বন্ধ করে রাখেন না, চাপ দিয়েন না, হ্যাঁ বাইরে নিয়ে যান, পরে দম আটকায় মরে যাবে, পরে আমাদের বদনাম হবে। তা এখন বাচ্চারা তো খেলতে চাইবে, ওদেরকে খেলতে দিতে হবে। গ্লুকোজ ছাড়া যদি কারো শরীরে যদি এমন হয় গ্লুকোজ নাই, তাহলে সে তাড়াতাড়ি মরে যাবে। আমাদের গ্লুকোজ লেভেল যদি 4-এর নিচে নামে অথবা 3-এর নিচে নামে, তো এরকম আমরা এটা একটা নাম আছে, সেটা কেউ জানেন কি নাম? হাইপো, হ্যাঁ আন্দাজে টাইপ 1 ডায়াবেটিস। এটা কে কইল? হাইপো বলেন। হাইপো মানে কম, বলেন হাইপো মানে কি? সবাই বলেন হাইপো মানে কি? আর হাইপার মানে কি? বেশি। গুড। তো হাইপার গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ বেশি। দাদা আপনার রক্তের চিনি আছে 12, তাহলে এটা কি হবে? হ্যাঁ বলেন হাইপার গ্লাইসেমিয়া। তাইলে রক্তে চিনি 12 থাকলে সেটা কি? হাইপার। 5 থাকলে নর্মাল। আর যদি 3 থাকে হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, তো আমরা হাইপার আর হাইপো তো সাধারণত বলে হাইপো হয়ে গেছে, হাইপোগ্লাইসেমিয়া বলে না, কারণ বড় শব্দ, তো বলে হাইপো হয়ে গেছে। হাইপো হয়ে গেছে মানে কি বুঝলেন? গ্লুকোজ, হ্যাঁ কি হয়েছে? হাইপো হয়ে গেছে মানে গ্লুকোজ কমে গেছে। তো গ্লুকোজ কমে গেলে অজ্ঞান হয়ে যাবে। আর যদি তাকে ইমিডিয়েট গ্লুকোজ খাওয়ানো না হয় বা দেওয়া না হয়, তাহলে কিছুক্ষণ পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া চলে যাব। না হ্যাঁ চলে যাব না, মানে হ্যাঁ চলে যাব, আমরা কমু। কথা বুঝছেন? তাহলে ডায়াবেটিক, হাইপোগ্লাইসেমিয়া বা কমা, এরকম অনেক কিছু হইতে পারে। তো যাক, হাইপোগ্লাইসেমিয়া বোঝা গেল। তাহলে এখন চিনি ছাড়া আপনি চলতে পারবেন? তো এই জন্য ডাক্তাররা কিন্তু চিনির ব্যাপারে খুবই সচেতন, কারণ সবাই জানে চিনি বেড়ে গেলে অনেক ব্যাপার আছে, ক্ষতি হবে। তো ধরেন চিনি বেড়ে গেলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে, চিনি বেড়ে গেলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হবে, চিনি বেড়ে গেলে ব্রেনের সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, সব কিছু, হার্ট, ব্রেন, হ্যাঁ এমনকি আঙ্গুল কেটে ফেলা, নার্ভ ড্যামেজ হওয়া থেকে শুরু করে নানান সমস্যা হবে। তাহলে চিনি বেড়ে গেলে আপনি চিনিতে ডুবে মারা যাবেন, আস্তে আস্তে মরবেন, ধীরে ধীরে মরবেন, চোরাবালিতে মরবেন, এটা সাথে সাথে মরে যাবেন। কিন্তু চিনি কমে গেলে একটু পরেই মরে যাবেন। তাহলে ভয়ঙ্কর বেশি কোনটা? কমে যাওয়া। তো এই জন্য আমরা সবসময় সতর্ক থাকি যে চিনি যেন কমে না যায়, কারণ কমে গেলে মরে যাব। তা এখন চিনি কমা ভয়ঙ্কর বেশি হলেও আমরা চিনি কমে গেলে তো সাথে সাথে চিনি খাই, এটা সমাধান আমরা করে ফেলি, যেহেতু ইমিডিয়েট মরে যাব। কিন্তু চিনি বেড়ে গেলে আমরা তাড়াহুড়া করি না অত, কারণ এখনই মরে যাব না, অনেক দেরি আছে মরতে। চোখ নষ্ট হবে, লিভার পচবে, কিডনি নষ্ট হবে, হার্ট নষ্ট হবে, তাও মরবো না। প্যারালাইসিস হয়ে পচবো, তাও মরবো না। তো মরা মেলা দেরি। এই জন্যে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না, যেটা বোঝা যায় না সাথে সাথে। এটা অনেক দেরিতে পয়সা কইলে মরে, এটা বোঝা যায় না। তাই জন্যে সুবিধা অসুবিধা দুটোই আছে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া অসুবিধা হইলো তাড়াতাড়ি মরে যাবে, আর সুবিধা হইলো তাড়াতাড়ি ম্যানেজমেন্ট হইয়া যায়। কারণ যদি এখনই চিনি না খায় বেটা মরে যাবে। আর চিকিৎসাও সোজা, চিনি খাওয়াই দেন, খাইতে না পেলে স্যালাইন দিয়ে দেন, হ্যাঁ দেখবেন একটু পরে লাভ দিয়ে উঠে বসছে, আমি কোথায়, এরকম। মানে চিকিৎসা করেও মজাও আছে। ধরেন আমার কাছে একটা রুগী আসছে, অজ্ঞান রুগী, লেলা বেরিয়ে গেছে, আত্মীয় স্বজন কান্দে কেটে শেষ, মনে করছে রুগী মরি গেছে, আর রুগী ঠান্ডা হয়ে গেছে পুরা। ঠান্ডা মানে বুঝছেন নি, মানে হ্যাঁ। তো আর নোয়াখালীর বাসায় একেবারে নর্মাল হয়ে গেছে। হেগো নর্মাল মানে আবার নর্মাল না কিন্তু,
এটা নোয়া খাইলে নর্মাল, মানে এটা আসলে অ্যাবনর্মাল। মানে রুগীর অবস্থা খারাপ মানে নর্মাল হয়ে গেছে, মানে মানে বুঝবেন যে প্রায় মৃত্যুর দুয়ারে কাছাকাছি চলে গেছে আর কি। এটা হলো এখন নর্মাল হলে এইটা নাকি আসেননি হেনি নোয়া খাইলে কেউ, এ কথা ঠিক আছে নি বোন? নর্মাল হয়ে গেলে কি কয়, মানে যে শ্বাসকষ্ট কয়, এত হাঁপানি হাঁপাইতে আসছিল এখন একেবারে নর্মাল হয়ে গেছে, মানে কি হয়েছে, মানে হাঁপানি টাপানি শেষ, এবার কি মানে অজ্ঞান। ও নর্মেল, এই তো বোন আরো ভালো কথা কইছে, নর্মেল 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 হানি আর কি, হ্যাঁ একেবারে নর্মেল। তা এখন যাই হোক, তা এখন এই নর্মেল হেই নর্মেল না, বুঝছেন? তা এখন কি হলো, ও যখন চিনির অভাবে মারা যাবে তো আমরা তাড়াতাড়ি চিনি খাওয়াই দিব বা চিনি করে দিলে সে, এখন রুগী নিয়ে আসলে এরকম অজ্ঞান রুগী তাড়াতাড়ি, আমি তো দেখে বুঝলাম যে হাইপোগ্লাইসিমিয়া, ঘামাচ্ছে টামাচ্ছে, দেখলেই বোঝা যায়, আপনারাও বুঝবেন। তো তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে দেখি 2, 2.5, তো এখন তো আর খাওয়ার মতো অবস্থা নাই। তো ওই যে আইভি স্যালাইন আছে, ওই যে 25% গ্লুকোজ মাইরা দেওয়ার একটু পরেই উঠে বসে আমি কোথায়, হ্যাঁ কবুজ, আরে কি ডাক্তার, কি একটা ইঞ্জেকশন দিল আর রুগী অমনি তাড়াতাড়ি উঠে বসলো, হ্যাঁ ক্যারিশমা, মানে একেবারে জাদুর মতো, মরা রুগী জ্যাত হয়ে গেছে, মানে ডাক্তার হিসেবেও সুনাম হয়। হ্যাঁ এলাকায় দেখছো কি মরা রুগী নিয়ে গেছে একেবারে, কি একখান দিল ইঞ্জেকশন সাথে সাথে, আসলে কি ইঞ্জেকশন মানে গ্লুকোজ দেওয়া হয়েছে, বুঝেন নাই? গ্রামের মানুষ তো আরও একটু কম বুঝে, আপনারাও যেহেতু শহরে থাইকেও গ্লুকোজ বুঝেন না। কারণ আমাকে অনেক রুগী বলে, স্যার আমি তো চিনি খাই না, তো কি খান, কয় সকালে রুটি খায়, তারপরে দুধ চিনি দিয়ে চা খায়, কিন্তু দূর চিনি খায় না, দুধ দিয়ে চা খায়, তারপর হচ্ছে দুপুরে ভাত খায়, ডাইল খায়, বিকেলে ফল খায়, কিন্তু হ্যাঁ চিনি খায় না। তা আপনি শহরে বসে যদি চিনি না চেনেন তাহলে গ্রামের মানুষের দোষ দিয়ে লাভ আছে? তা ওরা যদি গ্লুকোজ না চেনে তাতে আর কি এমন ক্ষতি, নাকি বলেন? তো এই যে আমরা এগুলো জানি না বলে আমরা ভাবি কি যে এগুলো আমাদের জানার বিষয় না, আমরা রোগী হয়েছি, ওষুধ খামু, ডাক্তারে ওষুধ লিখে দিব, কাইয়া পালামু, ব্যাস শেষ, আই ভালো গিয়ে যাবো, ব্যাস। এত সোজা না চিকিৎসা, এই চিকিৎসা এত সোজা আপনারা ভাবতেছেন বলে আজকে এত রোগে ভুগতে ভুগতে এখনো কোনো ভালো হওয়ার নামগন্ধ নেই। তো না যাই না, নামাই না, কেউ ভালো হইতে পারবে না, এটা মনে রাখেন। বলেন আমরা, সবাই বলেন আমরা জানি না, মানি না, হ্যাঁ তো এই জন্য রুগী। তো এখন ধরেন ব্যায়াম ভালো, আমরা কিন্তু জানি না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো ভুল হয়েছে। তাহলে ঘুম, আর্লি টু বেড আর্লি টু রাইজ, মানে ঘুম আর্লি গেলে ভালো নেই, ও এটা ভালো, ও জানেননি আপনারা? ও আচ্ছা, বেশি খাইলে ভালো নেই, তাহলে ও মা এইটাও কি ভালো না? ও মোটা হয়ে গেলে ভালো নেই, বুড়ি বড় হইলে, তো চিনি বেড়ে গেলে আরো 6 বেলা চিনি খাই, এটা ভালো নেই। ও মা, তো আর নয় বেগুন জানেন দেখে, তাইলে আবার চলেন নতুন করে বলেন আমরা জানি কিন্তু মানি না, এই জন্য রোগী। তাহলে তো এখন স্লোগান চেঞ্জ হয়ে গেল। তা আসলে এখন তো আরো আজকে যা জানবেন এরপর তো আরো সিরিয়াস অবস্থা, এখন তো আর নামাই না কই যাবেন। তো এখন না জানলে তো একটা বুদ্ধি আছে যে আমি তো বুঝি নাই, ভাতে চিনি আছে খাই হেলাইছে, তা এখন তো যাই না বুঝা খাই, তা এখন তো ঝামেলা বেশি। তাহলে রক্তে গ্লুকোজ আসে ভাত থেকে নাকি? আচ্ছা, তাহলে ভাত খাইলাম, আপনি ভাত খাইলেন, খাওয়ার পর রক্তে গ্লুকোজ আসলো, এই গ্লুকোজটা কোষে সরাসরি ঢুকতে পারে না। আর কোষের গ্লুকোজ দরকার আছে কেন? ওই যে বোন বললো যে এনার্জির দরকার আছে, গ্লুকোজ থেকে সে এনার্জি বা শক্তি তৈরি করে। এটা যদি বলেন আমাদের মেডিকেলের ভাষায় তাহলে বলতে হবে এটিপি, মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, মানে শক্তি, এটিপি এনার্জি। তো এটিপি মানে কি? শক্তি, ঠিক আছে? তাহলে সাধারণ একটা মানুষ সে ভাত খায়, খাওয়ার পরে রক্তে গ্লুকোজ আসে, গ্লুকোজ কোষের ভিতরে সরাসরি ঢুকতে পারে না, এই জন্যে কোষের দরজা বন্ধ থাকে, ইনসুলিন এই দরজাটা খুলে দেয়। তাহলে ইনসুলিনের কাছে চাবি আছে, কি আছে? হ্যাঁ, তাহলে ইনসুলিনের কাছে কি আছে? চাবি দিয়ে সে কিসের দরজা খুলে? তাহলে দরজা খুলে কি ঢুকায়? গ্লুকোজ ঢুকায়। তো গ্লুকোজ আসে কোথায়? খাবার থেকে আসে। কোথায় আসে? রক্তে আসে, রক্ত থেকে কোষে ঢুকায়, কে ঢুকায়? তাহলে ইনসুলিন যে রক্তের চিনি কোষে ঢুকায়, এটা আমরা জানলাম। তাহলে এখন একটা লোক সে যদি দীর্ঘদিন ধরে অনিয়ম করতেই থাকে, নিজের প্রতি জুলুম নির্যাতন,
অত্যাচার করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, তাহলে কি হবে? একটা একটা করে তার নষ্ট হবে, চোখ, লিভার, কিডনি, সব, গিরা ব্যথা, মাজা ব্যথা, পেটে ব্যথা, এখানে ব্যথা ওখানে ব্যথা, ব্যথা এখানে যায় ওখানে যায়, ব্যথা ক্যাচাত করে এখানে পায়ের চলে যায়, সাইটিকার ব্যথা, হ্যাঁ, ডিস্ক প্রোলাপস থেকে শুরু করে যত রকম ব্যথা বেদনা, তারপর বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, বুঝেননি? পেতে অস্থির হয়ে যায়, ধড়ফড় করে খালি, কিছু হইলে অজ্ঞান হয়ে যায়, লালাবাইর করে হেলায়, কোনো শক্তি নাই, এনার্জি নাই। তো পুরুষদের পুরুষত্ব চলে যাবে, নারীদের নারীত্ব চলে যাবে, মা হইতে পারবে না, মাসিক হবে না, পিসিওএস হবে, পলিসিস্টিক ওভারি হবে, মাসিক বন্ধ হয়ে যাবে, বাচ্চা হবে না। এই মাসিক না হলে বাচ্চা কেমনে হবে? তারপরে কি হবে? বুকে লোম গজায়, কার? পুরুষদের, এমনি গজায়। কিন্তু যদি মেয়েদের গজায় তাহলে বুঝবেন এর হরমোনের সমস্যা। তা কেন হয়? এই অনিয়ম চলার কারণে বুকে লোম গজায়, দাড়ি হয়, মোছ হয়, কার হয়? ছেলেদের। কিন্তু মেয়েদেরও হয়, তারা এখন সমান অধিকার। এখন মেয়েরাও শেভ করবে, তাদের শেভিং ক্রিম লাগবে, হ্যাঁ, তারা ওল্ড স্পাইস মাখবে, হ্যাঁ, তারাও এখন শেভ টেপ করবে। তো দাড়ি মোছ হয়, কাদের হয়? ছেলেদের হয়। কিন্তু মেয়েদের যদি হয় তাহলে সেটা কি নর্মাল? তাহলে ওই কেন হয়? ওই যে তাদেরও পুরুষদের মতো হরমোন হইয়া যায়। তো ছেলেটা শেফালি থেকে এখন কি হচ্ছে? দূর মেয়েটা শরীফা। আপনারা খালি একটা নামই জানেন, যে শরীফা থেকে শরীফ, না শরীফ থেকে শরীফা, খালি ওই নাম একটাই আছে। যাই হোক, তো এখন কথা হলো যে মেয়েটা মেয়ে, কিন্তু তার হরমোনটা পুরুষের। তো এই জন্য তার মাথায় টাক পড়ে, ব্রণ হয়, দাড়ি হয়, মোছ হয়, বুকের লোম গজায়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, মাসিক হয় না। পুরুষদের কি মাসিক হয়? পুরুষদের পেটে বাচ্চা হয়, তো মেয়ের পেটেও বাচ্চা হয় না, কারণ সেও পুরুষদের মতো হয়ে গেছে। তার মানে মেয়ে পুরুষ হয়ে গেল। সে পুরুষ হইল না, কিন্তু তবে হইল, আবার হইলও না, আবার হইল, তো একটা মাঝামাঝি ঝামেলার মধ্যে থাকলো। তো এইটা হলো কিভাবে সম্ভব? সে যদি এই কাজগুলা করে, কি যা এতক্ষণ বললাম, কি কি করতে হবে এটা হওয়ার জন্যে? খাইতে হবে জম্মের খাওয়া, রাত জাগতে হবে, টেনশন করতে হবে, তারপর ব্যায়াম করা যাবে না, ভোরে ওঠা যাবে না, নিজেকে সময় দেওয়া যাবে না, আর বেশি দাওয়াত খাইতে হবে, বা ফাস্টফুড খাইতে হবে, বা ফুচকা খাইতে হবে। হ্যাঁ, ফুচকা মানে আবার ওই রাস্তা থেকে খাইতে হবে, যেন চুলকানি আছে, হ্যাঁ, কিরমির বিচি আছে, পিছন দিয়ে চুলকা এনে যে মারে ওখানে দেয়, এটা স্বাদ বেশি, বুঝেন না? এটা বাসারটা স্বাদ নাই, তাই জন্য চুলকানি আলাদা এনে দিতে হবে ওখানে, চুলকায় টুলকায় এনে ওখানে দিয়ে দিলে স্বাদ বাড়াও। মেয়েরা অনেক পছন্দ করে এটা, যে এই আমাদের কি ফুচকা আলার চুলকানি, হ্যাঁ, তাদের অনেক পছন্দ। তারা খাওয়ার সময় আবার ভালো করে চেটে খায়। হ্যাঁ, তো এরকম অনেক ভিডিও আমরা দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, যে চুলকায় টুলকায় এনে আবার ওখানে এ করে, এক হাত আবার মোছে গামছা, এটা দিয়ে আবার সব প্লেট মুছে খাওয়ায়। এই কোষ নষ্ট করার জন্য আমাদের কি দরকার? আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। দরকার হচ্ছে বেশি বেশি বারবার খাওয়া এবং কোষের ভিতরে বেশি বেশি ওভারলোড করা। এভাবে কোষের টক্সিসিটি বাড়বে। তো এখন এইখানে যারা অলরেডি এইভাবে চলে ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস কাদের হয়েছে? যাদের কোষে ওভারলোড, নাকি? যার কোষ খালি তার কি ডায়াবেটিস আছে? সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস, ইনসুলিন তৈরি হয় না, ওটা আমাদের আলোচনার বিষয়ই না। আমরা আজকে আলোচনা করছি, এগুলো বন্ধ করেন। টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আমরা কি আলোচনা করছি? টাইপ 2। তাহলে এখন টাইপ 2 ডায়াবেটিস মানে হলো কোষে চিনি ঢুকতে পারছে না। কেন? কারণ কোষে ওভারলোড। আর চিকিৎসা হচ্ছে কোষ খালি করা। আর এখানে যে চিকিৎসা করতেছে তারা 6 বেলা চিনি খাওয়াচ্ছে এবং এই চিনি জোর করে ইনসুলিন বা ওষুধের মাধ্যমে কোষে ঢুকাচ্ছে। তো তার মানে তারা কোষে ফার্দার আরো 12টা বাজাচ্ছে। এর প্রমাণ হলো এইখানেই আছে। যারা 10 বছর চিকিৎসা করছে, যারা 15 বছর চিকিৎসা করছে, 20 বছর চিকিৎসা করছে, এরকম ডায়াবেটিস রোগী এখানে আসেন, বলেন আপনার কয়টা সমস্যা? কয়টা সমস্যা বলেন? কারো চোখের সমস্যা, কারো মাজার সমস্যা, কারো গিরায় সমস্যা, কারো স্মৃতি মনে থাকে না সমস্যা, কারো পুরুষত্বের সমস্যা, কারো নারীত্বের সমস্যা, বুঝতে পারছেন? কারো রিং পড়াইছে, কারো পড়াবে, কারো প্রেশার আছে, উচ্চ রক্তচাপ আছে, কারো ফ্যাটি লিভার আছে, লিভারের সিরোসিসের দিকে যাচ্ছে। এইভাবে তার সব কিছু ধ্বংস হচ্ছে।
এবং তার শক্তি থাকছে না, তার এনার্জি নাই, সে দুর্বল, সে অলস, সে হাঁটার শক্তি নাই, লড়ার শক্তি নাই, নামাজ পড়ার অবস্থা নাই, সিঁড়িতে ওঠার ক্ষমতা নাই, এই যে তার সকল ক্ষমতা নষ্ট করার জন্য কোষ নষ্ট করতে হবে। আর এই কোষ নষ্ট এখন সবাই মিলে করতেছে, সারা পৃথিবীর সবাই মিলে করতেছে। তারা প্রেসক্রিপশন দিয়ে দিয়ে করতেছে, তারা হালালভাবে এটা করতেছে, তারা এখন রেজিস্টার্ড চিকিৎসক, তারা তাদের কলমের জোরে এটা করতেছে। তারা এখন আপনাদেরকে সবাই মিলে আপনাদেরকে বেশি খাওয়াইয়া, বারবার খাওয়াইয়া আপনার জঞ্জাল বাড়াইতেছে, আর আপনারা সেখানে এই চিকিৎসা করতেছেন। করতে থাকুন, আরো করতে থাকুন, যতদিন আপনার সব ড্যামেজ না হয় ততদিন পর্যন্ত করতে থাকুন। এরপর সব যখন ধ্বংস হবে তখন আসবেন আমার কাছে, তারপর আমি বলবো সরি, আপনি যেহেতু হাঁটতে পারবেন না, লড়তে পারবেন না, চড়তে পারবেন না, খাইতে পারবেন না, শ্বাস নিতে পারবেন না, তাহলে আমি আর কি করবো? আপনার ঘুম আমি ঘুমাই দিতে পারবো না, আপনার ব্যায়াম করে দিতে পারবো না, আপনার টেনশন করে দিতে পারবো না, আপনার রোজা রেখে দিতে পারবো না, আপনার হাঁটতে পারবো না, আপনার কাউ খাইতে পারবো না, তাই না? আপনার দিয়ে আমি কি করব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যান, এতদিন যেখানে ছিলেন ওখানে যান, যাইয়া ওদেরকে বলেন কফিনের শেষ প্যারাকগুলো মারতে। সব শেষ করে আমার কাছে আসছেন কি জন্য? আমি বলে দিব, ডিরেক্ট বলে দিব। ঠিক আছে? তো আপনাদের এখনো দেখেন সময় আছে যে আপনারা নিজের ভালো বুঝবেন কিনা, কি বুঝতে চান নিজের ভালো? তাই যে এতক্ষণ বলেছি, কোনো একটা কথা মিথ্যা বলেছি? হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে আমি যে কথাগুলো বলেছি আপনারা সবাই বুঝতে পারছেন। এভাবে যদি আপনারা সবাইকে বুঝান, নিজেরা শিখেন, তাহলে এখানে হুমায়ার কি শিখলাম? হুমায়ার বেশি মানে কোষে জায়গা নেই, আর জায়গা নেই মানে আমি এই চর্বি জমাইছি। তাহলে এটা বার্ন করার দায়িত্ব আমার। শুধু একটা সায়েন্সের নলেজ এখন লাগবে, যে দেখেন আমরা যখন রক্তের চিনি বেড়ে যাবে, ব্রেন আরও ইনসুলিন তৈরি করে এই রক্তের চিনিটা নর্মাল রাখতে চেষ্টা করে। তো এখন আপনার ইনসুলিন বেড়ে গেল, এখন ইনসুলিন বেড়ে গেলে হাইপার ইনসুলিনিমিয়া, যেটা আমরা বললাম, ইনসুলিন বেড়ে গেলে হলো হাইপার ইনসুলিনিমিয়া, সুগার বেড়ে গেলে হাইপার গ্লাইসেমিয়া, ইনসুলিন কম থাকলে হাইপো ইনসুলিনিমিয়া, সুগার কম থাকলে হাইপোগ্লাইসেমিয়া। তো আমাদের ইনসুলিন নিয়ে এখন আলাপ করছি। তাহলে ইনসুলিন হচ্ছে একটা হরমোন, কি করে? রক্তের চিনি। ইনসুলিন কি করে? দেখছেন, কইছি না ভুলে যাবে, যে সকালে বলছিলাম ভুলে যাবে, ভুলে গেছে। হ্যাঁ বলছিলাম ভুলে যাবে, যে দেখছো ভুলে গেছে। যে কয় ঘন্টা হয়েছে? আমি বললাম না ভুলে যাবে। যে ইনসুলিন কি করে? রক্তের, ওরে আল্লাহ, হ্যাঁ বলেন ইনসুলিন। আরে আবার প্রথম থেকে বলেন ইনসুলিন। তার কাছে চাবি আছে, কোষের দরজা খুলে রক্তের চিনি কোষে ঢুকায়। ঢুকছে মাথায় নাকি আবার চাবি দিতে হবে? আপনার ঢুকছে মাথায়, ঢুকছে নাকি নাকি আবার চাবি দেবো? খুলতে হবে মাথার কিছু? মাথায় আছে কিছু? কি আছে? গেলু? আমি বলছি না ভুলে যাবে, সবাই ভুলে যাবে তা তো বলিনি। এখন যখন সবার মনে থাকলে একসঙ্গে সবাই বলতো, বলেন ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায়। হ্যাঁ, তাহলে এখন ইনসুলিন তো বাড়ছে কেন? কারণ রক্তের চিনি ঢুকানোর দরকার হয়েছে এই জন্য, ঠিক আছে? আর রক্তের চিনি আসছে কেন? বারবার খাইছি এই জন্যে, বারবার খাইছি এই জন্যে। আর কোষে চর্বি জমলো কেন? কারণ খাবারটা ব্যবহার করিনি বলে। মনে আছে? কারণ আমি ব্যায়াম করিনি এই জন্যে, ঠিক আছে? মনে আছে? ওকে, গুড। এখন আসেন, ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন চর্বি জমায়, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, এটা একদম বিজ্ঞান ভিত্তিক কথা, এটা আমাদের একদম বেসিক বইয়ের ভিতরে লেখা আছে। হ্যাঁ, আপনি বায়োকেমিস্ট্রিতে যান, যে কোনো আমাদের মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো পড়ানো হয়। সেটা কি? যে ইনসুলিন লাইপোজেনেসিস করে। কি করে? লাইপোজেনেসিস করে, মানে চর্বি, লাইপো মানে কি? চর্বি, জেনেসিস মানে তৈরি করা, লাইপোজেনেসিস মানে চর্বি বাড়ায় বা চর্বি জমায় বা চর্বি বানায়, ঠিক আছে? মনে থাকবে। তাহলে এখন কারো ইনসুলিন বেশি থাকলে তার চর্বি গলবে না। এই যে বোন, সে কম কম খাইছে, চিনি খাইছে, কিন্তু এই জন্যে সে মোটা কথা হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? কম খাইছে কিন্তু চিনি খাইছে, ফলের চিনি খাইছে। এই যে উনি কম খায়, চিনি খায়, ভাত খায়, রুটি খায়, ফল খায়, দুধ খায়, কিন্তু কম খায়। দুধ চিনি ছাড়া চা না খাইলে তার মাথা খোলে না। কি কন? খোলে মাথা আপনার? কারো আছে এখানে মাথায় কাজ করে?
দুধ চিনি দিয়ে চা খেলে মাথাটা খোলে, সারাদিন কাজ করতে পারেন। কেন কেন কেন? মাথা শেষ। আমার কথা বুঝতে পারেন? এখন চিনি দিয়ে ঢুকাইতে হয়, কথা বুঝতে পারছেন? মাথায় কাজ করে না। তো এখন আসেন, এই যে ইনসুলিন বেশি থাকলে, তো এখন আমি মেপে দেখলাম একটা লোকের ইনসুলিন 4, এটা কি ঠিক আছে? ও ঠিক নাই। কে করলো না? কনফিডেন্সের সাথে না জানি না কথা বলেন। ইনসুলিন 4 মানে কি ঠিক আছে? হ্যাঁ, ইনসুলিন কত থাকলে ভালো? 4, 5, আর সুগার হলো 5-6, সেটা। তাহলে ইনসুলিন 4 মানে নর্মাল। কিন্তু আমি পাইলাম ইনসুলিন 12, তার মানে এটা নর্মাল? তা এখন আপনারা জানেনই না আপনার ইনসুলিন কত। এই ডায়াবেটিস রোগী কারা কারা হাত তোলেন সবাই। আপনাদের ইনসুলিন লেভেল জানেন? বলেন যে 9 আকারে না, এনো নো। হ্যাঁ, গুড। তো এই যে জানেন না, এত বছর, বাবা কত বছর চিকিৎসা করছেন? 16 বছর পরে উনি জানছে, এখন জানেন তো কত ইনসুলিন? 5, মাশাআল্লাহ, মানে নর্মাল হয়েছে। প্রথমে কত ছিল? ও আচ্ছা, আগে মেনে টেনে আসছেন। ও মাশাআল্লাহ, খুব ভালো। মানে উনি মেনে টেনে ইনসুলিন 5 বানাইয়ে আসছেন, মাশাআল্লাহ, গুড। মেনে আসছে মানে ভালো হইয়া তারপর আসছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জানার কথা, কিন্তু আপনি যাই না জানোয়ার হয়েছেন, কিন্তু মানুষের শিখান নাই। হ্যাঁ, ওই তো, হ্যাঁ যাই না জানোয়ার হয়েছে, মানুষের শিখানে। হ্যাঁ, কবেন যে তোর বাপে কি খাইতো? আপনি জিজ্ঞাসা নাই তোর বাপে কি খাইতো? তোর বাপে যে তোরে পয়দা করছে, হ্যাঁ তুই যে এত বড় প্রফেসর হয়েছিস, তোর বাপে কি খাইতো? তোর দাদাই কি খাইতো? তোর বাপরে যে পয়দা করছে, এগুলো আগে জিজ্ঞাসা আসতেন। আপনার কথা বলতে পারেন না তুমি, আরা খালি কথা শুনে আসতে পারেন, টাকা দিয়ে ভিজিট দিয়ে কথা শুনে আসেন, কথা বলতে পারেন না কেন? কেন জিজ্ঞেস করেন না তোর বাপে কি খাইছে, তোর দাদাই কি খাইছে? জিজ্ঞেস করেন না কেন? হ্যাঁ, তাতে আমার কি? কিন্তু তোমরা কথা কইতে পারো না, যারা মুখ নেই হেগুলোকে কথা বলে। আমার রুগী একটা অরিজিনাল গেলে হ্যাঁ রে ধুই যাওয়া চুল্লা চলে যাবো, চিনো না? তোমরা তো বেকুবরা, বেকুবদের সাথে কথা বলতে পারো। একটা যদি আমার রিয়েল রুগী পড়ে, বুঝছো, হ্যাঁ রে কাপড় ন্যাংটা করে থিয়ে চলে আসবে, বুঝছো? তখন জিজ্ঞেস করবে হুমায়ের কারে কয়। হ্যাঁ, যখন বলতে পারবে না, তুই জানোস না, তুই বিশেষজ্ঞ হইছোস, ফাজলামি করতে আইসো। তুমি হুমায়ের কেমনে বাড়ে কমে, ইনসুলিন কি, আমার কত, আমার সি পেপটাইড কত, তুই না জেনে তুই ইনসুলিন দিলি কেন? হ্যাঁ, মানে কাপড় খুলে নিয়ে চলে আসবে। যখন জিজ্ঞেস করবে সরিষা কয় তোর বাপে কি খাইতো, তোর দাদাই কি খাইতো, তো 14 গোষ্ঠী কি খাইছোস, তো এগুলো বললে পরে আপনার কথা বলতে পারেন না, তো কথা শুনে আসবেন, তো নলেজ নাই। আগে শিখেন, আগে শিখেন, শিখেন। আপনার সাথে কথা বলার সাহস তাদের নাই, আগে শিখেন। সত্যের কাছে সবাই ধরা, জানেন না বলে আজকে অবস্থা। আপনারা জান কেন? রুগী হয়েছেন বলে। কেন রুগী হয়েছেন? নিয়ম মানেন না বলে। নিয়ম কেন মানেন না? ভিজিট দিয়ে কথা শুনতে যাওয়ার জন্যে, ইয়েস, নিয়ম মানেন না। তা এখন দেখেন লাইপোজেনেসিস, এটা জিজ্ঞেস করবেন লাইপোজেনেসিস কারে কয় বেটা ক। আর ইনসুলিন বেশি থাকলে চর্বি জমবে নাকি গলবে এটা ক। ইনসুলিন চর্বি গলতে দিবে না, তো লাইপোলাইসিস এটাকে ইনহিবিট করে। ইনহিবিট মানে বাধা দেওয়া, তো চর্বি ভাঙতে বাধা দেয়। কয় এটা শিখছো নি, তুই না শিক্ষা রাখতে রইছস। তাহলে বল যে ইনসুলিন কোন কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে, আগে এটার উত্তর দে। কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে আগে শোনা আমাকে, তারপর তোর কথা শুনুম। ফাইজলামি করতে আসছে, নলেজ নিয়ে কথা বলবেন। ইনসুলিন বাড়ে কিভাবে আপনারা বলেন? খাবারের সাথে সম্পর্ক। আমরা কি শিখলাম? চিনি ঢুকায়, তাহলে চিনি খাইলে ইনসুলিন বাড়বে। তাহলে আমি ভাত খাইলে বলেন, ভাত খাইলে আপনারা বলেন, গুড। ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে। তা এখন আমার ইনসুলিন কত জানি না। হ্যাঁ, এখন আমি জানলাম আমার ইনসুলিন 22 বা 12। এখন আমি কি আরো খাবো ভাত? আমার চিনি খালি পেটে 10, খাওয়ার পরে 16, আমি কি আরো ভাত গিলমু? তো এগুলো হচ্ছে অবৈজ্ঞানিক কথাবার্তা, যেখানে কোনো সায়েন্স নাই। তো যারা অবৈজ্ঞানিক কথাবার্তা বলে, ওইখানে চোরের মার বড় গলা, অবৈজ্ঞানিক কথা বলে, চোরের মার বড় গলা, অবৈজ্ঞানিক কথা বলে। আপনি জিজ্ঞেস করবেন তাকে যে লাইপোলাইসিস কাকে বলে, আর ইনসুলিন বেশি থাকলে চর্বি ভাঙবে কি না। তাহলে বলেন ইনসুলিন চর্বি জমায়, ভাঙতে দেয় না। এই জন্যে ইনসুলিন কমাইয়া, বলেন ইনসুলিন কমাইয়া, ফ্যাট বার্ন করিয়া
কোষ খালি করিয়া আমার ডায়াবেটিস ভালো হবে। তো এখন আপনাকে জানতে হবে টেনশন করলে, আমরা জানি ইনসুলিন জানি না অনেকে, কিন্তু এটা টেনশন করলে যে প্রেশার বাড়ে আমরা জানি, বলেন জানি না? টেনশন করলে যে রাতের ঘুম হয় না এটাও আমরা জানি, টেনশন করলে অস্থির লাগে এটা আমরা জানি, টেনশন করলে চিনি বাড়ে এটাও আমরা জানি, কারণ ডায়াবেটিস রোগীরা এটা জানে, ঠিক আছে? কিন্তু এখন আরও জানলেন যে টেনশন করলে ইনসুলিনও বাড়ে। ওকে, তাহলে এখন আমি যদি টেনশন করি রাত জাগি তাহলে আমার কি হবে? আর ইনসুলিন বাড়লে কি হবে? চর্বি গলবে না। তাই না? একটা মেয়ে ধরেন ইয়াং, সে আমার ওজন কমে না কা, আমার ওজন কমে না কা, হ্যাঁ সারাদিন খালি ওজন মাপে, ঘুমাইতে পারে না, ওজন কমে না কা, তার কি ওজন কমবে? না না, ইনসুলিন কমাতে হবে। তাহলে ইনসুলিন কমাতে হলে বলেন ভালো ঘুমাতে হবে, বলেন ভালো ঘুমাতে হবে, বলেন ভালো রিল্যাক্স থাকতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, ঠিক আছে? ইনসুলিন কমাতে হলে তাহলে এই তথ্যগুলো জানতে হবে। এখন ডাক্তারদের দায়িত্ব ছিল আপনাদের বোঝানো এই তথ্যগুলো, ঠিক আছে? দায়িত্ব ছিল আপনাদের এই তথ্যগুলো বোঝানো, তারা তো পালন করেই নাই। আর আমি করতেছি, এখন কত কথা বলে, আবার এগুলো টাকা দিয়ে শুনতে যান, টাকা দিয়ে শুনতে যান, আবার এগুলা কেন যান শুনতে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা শিখায় দিয়ে আসবেন যাইয়া যে রক্তের চিনি একটা প্রবলেম, কিন্তু ইনসুলিনও একটা প্রবলেম। তাহলে আমার চিনি বেশি, আমার ইনসুলিন কম থাকলে আমার টাইপ 1 ডায়াবেটিস, আর আমার ইনসুলিন বেশি থাকলে আমার টাইপ 2 ডায়াবেটিস, এইটা আমাদের জানতে হবে। এবং এটা রক্তের চিনি যেমন পরীক্ষা করা যায়, ইনসুলিনও পরীক্ষা করা যায়, কোষ পরীক্ষা করা যায়, ঠিক আছে? এবং আমরা রক্তের চিনি যে কোষে ঢুকানোর জন্য কে দেয়? ইনসুলিন। এখন ইনসুলিন যদি না থাকে তাহলে রক্তের চিনি বাড়বে, এটা হলো টাইপ 1 ডায়াবেটিস। কেন? ইনসুলিন নাই বলে, দরজা খুলতে পারছে না বলে। আর টাইপ 2 সেটা হলো কি, যে আমার ইনসুলিন আছে কিন্তু কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে, কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে বলে আমার রক্তের চিনি ঢুকতে পারছে না। তার মানে প্রবলেম কোষের ভিতর, প্রবলেম কোষের ভিতর। তাহলে টাইপ 1 ডায়াবেটিস হলো ইনসুলিনের প্রবলেম, অভাব। আমার কথা বুঝতে পারছেন? হতে পারে তোমার তো প্যানক্রিয়াসের প্রবলেম, টাইপ 1 হলো ইনসুলিনের সমস্যা, টাইপ 2 হলো কোষের সমস্যা, যে কোষ খালি নেই। এবার মনে থাকবে, এইটা একটু শিখেন দয়া করে, শিখে এগুলো সবাইকে শেখাতে হবে। তো তার যদি আসল জ্ঞান না থাকে তাহলে আপনারা সবসময় আশঙ্কায় থাকবেন, বোঝা গেল? আসল জ্ঞান থাকলে হবে। তা আমরা আজকে হোমায়ার বোঝালাম, তাহলে হোমায়ার আমাদের এক রাখার জন্য আমাদের এগুলো মানতে হবে। এরপরে আরেকদিন আমরা টিজি বাড়ে কিভাবে, তো একটু বলে দেই। ভাত রুটি ফল দুধ বা চিনি জাতীয় জিনিসগুলো আছে, এগুলো বেশি খেলে, সেটা বার্ন না করলে এই টিজি বাড়ে, ফ্যাটি লিভারও বাড়ে। এইচডিএল বাড়াতে হলে আমাদের ভালো ভালো চর্বি খেতে হবে, আর যারা ভালো চর্বি খায় না তাদের এইচডিএল লেভেল কম থাকে। তাহলে টিজি বেশি, এইচডিএল কম, তাহলে কি হবে? আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বা রক্তনালীতে ব্লক বা অক্সিডাইজ কোলেস্টেরলের মাত্রা বেশি, তাহলে এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। এটা বোঝা গেল? এটা আরেকদিন ভালো করে বুঝাবো, অন্য আরও অনেক ভিডিও আছে এটা নিয়ে। তারপর হচ্ছে প্রদাহ। প্রদাহ তো আমরা আজকে বললামই, টেনশন, দুশ্চিন্তা, হতাশ, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো মানসিক প্রশান্তির চর্চা, হ্যাঁ, তারপর কফি এনেমা, তারপর সুস্থ খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, এগুলো হচ্ছে আমাদের প্রদাহ কমাবে, ঠিক আছে? আর ইনসুলিন কমাবো কিভাবে শিখছি তো আমরা, নাকি? তাহলে বেশি থাকলে কমাতে হবে, আর কম থাকলে মারতে হবে। আর সুগার কম থাকলে তারে সুগার খাওয়াইতে হবে, আর বেশি থাকলে তারে কমাইতে হবে। তো আমরা হোমায়ার কত থাকলে ভালো? টিজিএইচডিএল রেশিও 2, সিআরপি, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। ব্যাস, আমরা এখন মোটামুটিভাবে শিখলাম যে কিভাবে কোনটা বাড়ে যায়, বাড়লে কোনটা সমস্যা, কমলে কোনটা সমস্যা, এবং কিভাবে আমরা এটা ঠিক করব। এবার আজকে আগামীকাল আবার একটু আলোচনা শুনবেন, তারপরে এরপরের দিন আবার একটু শুনবেন, এইভাবে রেগুলার শুনতে 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 আপনার হোমায়ার, আপনি ডাক্তার হয়ে যাবেন, আপনি নিজেই বুঝবেন সব কিছু। তাহলে একদিনে তো আপনারা এটা বুঝছেন যে কোষ খালি করতে হবে, ঠিক আছে? আর কোষ ভরাট হলে আমাদের এই টাইপ 2 ডায়াবেটিস হয়, এটা বুঝতে পেরেছেন? এটা বুঝছেন? আর কোষ কিভাবে খালি করবেন বুঝছেন? আর কিভাবে ভরাট হয় বুঝছেন? ব্যাস, তাহলে আজকের থেকে আপনারা নিজেরাই অন্তত এই রোগগুলা ডাক্তার। তা এখন ফ্যাটি লিভারের রোগীর পরামর্শ দিতে পারবেন যে তোমার লিভার চর্বি গলাইতে হবে, তাহলে চর্বি গলাইতে হলে ইনসুলিন কমাইতে হবে, হ্যাঁ, হোমায়ার কমাইতে হবে, ঠিক আছে? তা এখন আপনি রোজা রাখবেন, আপনি এইভাবে খাবেন, এইসব খাবেন না, হ্যাঁ, আপনি ঘুমাবেন, পারবেন না বলতে? তারপরে ঠিক একইভাবে যে উচ্চ রক্তচাপ, সেটার চিকিৎসা আপনি জানেন এখন। তার মানে এইভাবে 60-70টা রোগের চিকিৎসা আপনি শিখে গেলেন, এক হোমায়ারের ভিতরে সব আছে।
আমার যখন হুমায়ের ভালো হবে সব ভালো যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।